আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কুষ্টিয়া জেলা স্কুলে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এই মুহূর্তে সমাধান করব। সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হলো, একটি স্টিমারের যাত্রী সংখ্যা 94 জন, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা, মোট ভাড়া প্রাপ্তি 3090 টাকা। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে সৃজনশীল প্রশ্নটার সমাধান করতে হবে। কি বললো, একটা স্টিমার, সেই স্টিমারে মোট যাত্রী আছে 94 জন। তো স্টিমারের মধ্যে ভাগ দুইটা, একটা হচ্ছে ডেক আর একটা হচ্ছে কেবিন। মানে স্টিমার তো একটাই ঠিক আছে, কিন্তু এটার মধ্যে দুই রকমের সেবা পাওয়া যাবে, একটা হচ্ছে ডেক আর একটা হচ্ছে কেবিন। কেবিন মানে আলাদা করে রুম, সেখানে আপনি আরামসে যাইতে পারতেছেন। আর ডেক হচ্ছে একসঙ্গে অনেকে, একদম খোলা জায়গাটা, একসঙ্গে অনেকে বসে যাচ্ছেন। তাহলে ডেক আর একটা হচ্ছে কেবিন। ডেকের মধ্যে জায়গাটা খোলা থাকে, একসঙ্গে অনেক মানুষজন বসে যাচ্ছেন। আর কেবিন এটা নির্দিষ্ট ছোট ছোট রুম করা। তো আমাদের এখানে বললো যে ওই স্টিমারের মধ্যে যাত্রী সংখ্যা 94 জন। এই 94 জনের মধ্যে কতজন ডেকের মধ্যে যাচ্ছেন আর কতজন কেবিনের মধ্যে যাচ্ছেন এটা কিন্তু বলে নাই। ডেকের মধ্যে কতজন আর কেবিনের মধ্যে কতজন এটা কিন্তু বলে নাই। এখানে তারা বলল মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। অর্থাৎ ডেকে করে যারা যাচ্ছে, খোলা জায়গাতে বসে একসঙ্গে অনেক মানুষ যে যাচ্ছে, যারা যাচ্ছে প্রত্যেকের মাথাপিছু ভাড়া যত, কেবিনে যারা যাচ্ছে, ওই যে ছোটো ছোটো রুম, কেবিনে যারা যাচ্ছেন তাদের প্রত্যেকের মাথাপিছু ভাড়া হবে ডাবল। ডেকে যারা যাচ্ছেন এক একজনের মাথাপিছু ভাড়া যত, কেবিনে যারা যাচ্ছেন তাদের এক একজনের মাথাপিছু ভাড়া তার ডাবল হবে। তাহলে যদি ডেকে যারা যাচ্ছেন তাদের এক একজনের মাথাপিছু ভাড়া যদি 50 টাকা হয়, তাহলে কেবিনের যারা যাচ্ছেন প্রত্যেকের মাথাপিছু ভাড়া 100 টাকা হবে। ডেকে যারা যাচ্ছেন তাদের প্রত্যেকের মাথাপিছু ভাড়া যদি 10 টাকা হয়, তাহলে কেবিনে যারা যাচ্ছেন তাদের প্রত্যেকের মাথাপিছু ভাড়া 20 টাকা, অর্থাৎ ডাবল। এটা বোঝানো হয়েছে। এরপরে তারা বলে দিল ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা। অর্থাৎ ডেকে যারা যাচ্ছেন প্রত্যেকের মাথাপিছু ভাড়া 30 টাকা। আমরা বুঝে গেলাম কেবিনে যারা যাচ্ছেন, ওই যে রুমে, কেবিনে যারা যাচ্ছেন প্রত্যেকের মাথাপিছু ভাড়া 60 টাকা। প্রত্যেকের মাথাপিছু ভাড়া 60 টাকা। এবার তারা বলে দিছে মোট ভাড়া প্রাপ্তি 3090 টাকা। অর্থাৎ এই যে স্টিমারের মধ্যে 94 জন যাত্রী রয়েছেন, এই 94 জন যাত্রীর সবার ভাড়াটা যদি একত্র করা হয় তাহলে 3090 টাকা হয়। আমরা জানি না যে এই 3090 টাকার মধ্যে ডেকের মধ্যে যে যাত্রীগুলো আছেন তাদের কাছ থেকে কত টাকা ভাড়া আসলো, আর কেবিনে যারা আছেন তাদের কাছ থেকে কত টাকা ভাড়া আসলো। কারণ আমি তো আলাদা করে জানি না ডেকে কতজন আর কেবিনে কতজন, আমি টোটালটা জানি যে এই স্টিমারে 94 জন যাত্রী আছেন, কিন্তু সেই 94 জনের মধ্যে কতজন কেবিনে আছেন আর কতজন ডেকে আছেন এটা তো আলাদা করে জানা নাই। তো আমাদেরকে তারা সাহায্য করলো, বলে দিল যে ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা, কেবিনের ভাড়া হবে তাহলে ডাবল, তাহলে মাথাপিছু 60 টাকা। যতজন আছেন সবার ভাড়াটা একত্র করলে 3090 টাকা হয়। তো এই হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমরা এখন সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নটার সমাধান করি। এখানে বলা হলো কেবিনের যাত্রী সংখ্যাকে এক্স ধরে উপরি উক্ত তথ্যগুলিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। কেবিনের যাত্রী সংখ্যাকে এক্স ধরে উপরি উক্ত তথ্যগুলিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করার জন্য বলা হয়েছে। অর্থাৎ তারা বলতেছে যে কেবিনে যতজন যাত্রী গিয়েছেন, ধরে নাও এক্স জন যাত্রী গিয়েছেন, 5 জন 7 জন 10 জন এরকম কিছু বলে নাই, এক্স জন যাত্রী কেবিনে যাচ্ছেন, এটা তোমরা ধরে নাও। তো কেবিনের যাত্রীর সংখ্যা এক্স, এটা ধরে উদ্দীপকে যেই তথ্যগুলো দেওয়া, এই তথ্যগুলোকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করার জন্য বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে স্টিমারের মোট যাত্রী 94 জন। তো 94 জনের মধ্যে যদি এক্স জন কেবিনের যাত্রী হয়, তাহলে ডেকের যাত্রী কয়জন? কেবিনের যাত্রী যদি হয় এক্স জন, তাহলে ডেকের যাত্রী হবে 94 বিয়োগ এক্স। কারণ আমরা জানি যে সম্পূর্ণ স্টিমারের মধ্যে 94 জন যাত্রী আছেন, 94 জনের মধ্যে এক্স জন যাত্রী কেবিনের, তাহলে ডেকের যাত্রী কয়জন?
94 থেকে কেবিনের যাত্রী বাদ দিলেই 94 থেকে কেবিনের যাত্রী বাদ দিলেই আমরা ডেকের যাত্রী পেয়ে যাব। তাহলে ডেকের যাত্রী সংখ্যা 94 বিয়োগ এক্স। তাহলে কেবিনের যাত্রী এক্স, ডেকের যাত্রী 94 বিয়োগ এক্স। আচ্ছা, আপনারা জানেন ডেকে যারা যাচ্ছে ডেকে করে, ডেকের প্রত্যেকের মাথাপিছু ভাড়া 30 টাকা। তাহলে ডেকের যাত্রী যদি 94 বিয়োগ এক্স জন হয়, ডেকের যাত্রী সংখ্যা 94 বিয়োগ এক্স, এক একজনের মাথাপিছু ভাড়া 30। তাহলে আমরা 30 দিয়ে গুণ দিলে ডেকের যারা আছেন তাদের কাছ থেকে আমি কত টাকা ভাড়া পেলাম সেটা পেয়ে যাব। ডেকে কতজন যাত্রী আছে 94 বিয়োগ এক্স, ডেকে কতজন যাত্রী আছে 94 বিয়োগ এক্স, এক একজন যাত্রীর ভাড়া 30 টাকা। তাহলে ডেকে যতজন গেছেন সবার ভাড়া কত, ডেকের যাত্রী সংখ্যা গুণ 30। আচ্ছা, কেবিনের যাত্রী সংখ্যা কত এক্স, কেবিনের ভাড়া কত 60, কারণ 30-এর ডাবল, কেবিনের ভাড়া কত 60। তাহলে কেবিনের যতজন যাত্রী আছে সবার ভাড়া হবে এক্স গুণ 60। তাহলে কেবিনে যতজন আছে তাদের মোট ভাড়া হবে এক্স গুণ 60, ডেকে যারা আছে তাদের মোট ভাড়া হবে 94 বিয়োগ এক্স গুণ 30। এখন এই যে দুই ক্যাটাগরির যাত্রী তাদের ভাড়া যদি আমি একত্র করি তাহলে হবে 3090। কত হবে 3090। তাহলে কেবিনে যারা গেছেন মোট এক্স জন, প্রত্যেকের ভাড়া 60 টাকা করে, যোগ ডেকে করে যেই কয়জন গেছেন 94 বিয়োগ এক্স, প্রত্যেকের ভাড়া 30 টাকা করে। আচ্ছা, তাহলে কেবিনের যাত্রীদের মোট ভাড়া, ডেকের যাত্রীদের মোট ভাড়া যদি আমি একত্র করি তাহলে আমি টোটাল মানে একদম পুরা স্টিমার থেকে আমি কত টাকা ভাড়া পেলাম সেটা পেয়ে যাব। এটা হচ্ছে যারা কেবিনে গেছে তাদের ভাড়াটা, আর এটা হচ্ছে যারা ডেকে গেছে তাদের ভাড়াটা। যদি একত্র করি, এই যে যোগ চিহ্ন একত্র করি তাহলে 3090 হয়। এটাই হচ্ছে সেই সমীকরণটা, তো আমি মুখে মুখে এই ক নম্বর প্রশ্নটার সমাধানটা করে ফেললাম। তো চলুন আমরা এখান থেকে সমাধানটা দেখাই। দেওয়া আছে ডেকের মাথা পিছু ভাড়া 30 টাকা, অতএব কেবিনের মাথা পিছু ভাড়া হবে 60 টাকা। কেবিনের যাত্রী সংখ্যা এক্স জন, ডেকের যাত্রী সংখ্যা 94 বিয়োগ এক্স জন। এখন আমাদেরকে যে সমীকরণটা তৈরি করতে বলছে সেটা কেমন হবে, কেবিনের যাত্রী সংখ্যা এক্স, প্রত্যেকের ভাড়া 60, তাহলে গুণ দিলে কেবিনের যাত্রীদের ভাড়া আমার সামনে চলে আসবে। ডেকের যাত্রী সংখ্যা 94 বিয়োগ এক্স, প্রত্যেকের মাথাপিছু ভাড়া 30, গুণ করলে ডেকের যাত্রীদের ভাড়া আমার সামনে চলে আসবে। কেবিনের আর ডেকের যাত্রীদের ভাড়া যোগ করলে মোট ভাড়া আমার সামনে চলে আসবে। এটাই হচ্ছে সেই সমীকরণ। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটার সমাধানটা করে ফেললাম। এখন আমরা যাব খ নাম্বার প্রশ্নের সমাধান করতে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ডেকের যাত্রী সংখ্যা নির্ণয় করো। একদম সহজ। আমরা জানি ডেকের যাত্রী সংখ্যা 94 বিয়োগ এক্স, ডেকের যাত্রী সংখ্যা 94 বিয়োগ এক্স। তো আমি যে করেই হোক এক্স এর মানটা বের করে ফেলতে পারলেই 94 থেকে বিয়োগ দিয়ে দিব। আমার কাছে তারা ডেকের যাত্রী জানতে চায় না, তো আমি তো ক নাম্বারে বলছি ডেকের যাত্রী 94 বিয়োগ এক্স জন। ক নাম্বারে একটা সমীকরণ আমরা লিখে আসছি এইমাত্র, ওই সমীকরণটা সমাধান করলে এক্স এর মান চলে আসবে, 94 থেকে এক্স বিয়োগ করলে ডেকের যাত্রী বের হয়ে আসবে। ওকে, সহজ। তাহলে চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্নটার সমাধানটা করে ফেলি। ক নং হতে পাই এই যে সমীকরণটা লিখলাম। তো এখন এক্স দিয়ে 60কে গুণ দিলে 60x, 30 দিয়ে 94কে গুণ তাহলে 94 গুণ 30, 30 দিয়ে মাইনাস এক্সকে গুণ তাহলে -30x। ওকে, 60টা এক্স থেকে 30টা এক্স বিয়োগ দিলে আর থাকে 30টা এক্স। 94কে 30 দিয়ে গুণ দিলে হয় 2820, 94কে 30 দিয়ে গুণ দিলে হয় 2820। তো এটা এখানে যোগ, ওই সাইডে গেলে বিয়োগ হয়ে যাবে, এটা এই সাইডে যোগ, ওই সাইডে গেলে বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে 30x ইকুয়াল টু 270। আমি চাই এক্স এর মান বের করতে, তাহলে 30 ওই সাইডে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 9। তাহলে এক্স এর মান 9, এক্স এর মান কত 9। তাহলে আমরা বলতে পারি যে এক্স এর মান হচ্ছে 9। তো এক্স মানে তো কেবিনের যাত্রী সংখ্যা, তাহলে কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। আমাদের কাছে তারা জানতে চায় ডেকের যাত্রী সংখ্যা কত, প্রশ্নে ডেকের যাত্রী সংখ্যা কত। তাহলে আমরা বলবো ডেকের যাত্রী সংখ্যা হলো 94 বিয়োগ এক্স, অর্থাৎ এক্স এর মান 9
তাহলে 94 বিয়োগ 9 তাহলে কত হয়? 85 হয়। কত হয়? 85 হয়। তাহলে ডেকের যাত্রী সংখ্যা 85 জন। ডেকের যাত্রী সংখ্যা কতজন? 85 জন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেললাম। আমরা এখন চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলছে, যদি কেবিনের যাত্রী সংখ্যা কয়জন? 9 জন। খ নাম্বার অঙ্ক সমাধান করতে গিয়ে আমরা এক্স এর মান পেয়েছি 9, তাই না? এক্স এর মান 9, আর আমরা তো জানি যে কেবিনের যাত্রী মানে 9। আচ্ছা, তাহলে কেবিনের যাত্রী সংখ্যা যে 9 জন, আমাদেরকে কি বলে একটু শুনি। যদি কেবিনের যাত্রী সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হয় এবং অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হয়, তাহলে সংখ্যাটি কত? কি বললো এটা? কি বললো? আসেন আরেকবার রিডিং করি। যদি কেবিনের যাত্রী সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হয় এবং অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। আসেন আমরা একটু প্রশ্নটা বুঝি। কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। কেবিনের যাত্রী সংখ্যা কয়জন? 9 জন। আমাদেরকে বললো এই যে 9, এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটা সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল। 2 অঙ্ক বিশিষ্ট, যেমন আমি যদি লিখি, দেখেন এই যে 21 লিখলাম। আচ্ছা, 21 এর মধ্যে কয়টা অঙ্ক আছে? এই যে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। আমি লিখলাম 52, এই যে 2 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো আমাদেরকে তারা বলতেছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটা সংখ্যা, তার যে অঙ্কগুলো, যেমন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা কিভাবে করে লিখি? মনে করেন এককের স্থানে লিখলাম x, আর দশকের স্থানে আমরা লিখব 10 গুণ y। আপনারা এটা জানেন, আশা করি এটার আর ব্যাখ্যা অনেক লম্বা করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। অনুশীলনের অঙ্কগুলো করার সময় এবং এর আগের সৃজনশীলগুলো করার সময় এটার ব্যাখ্যাটা আপনারা খুব ভালো করে বুঝে গেছেন। তো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, যেহেতু আমি এখানের মধ্যে অঙ্কগুলো কোনোটাই জানি না, আমি ধরে নিলাম একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক y, তখন আমি সংখ্যাটা কীভাবে করে লিখি? তখন আমি সংখ্যাটা লিখি 10 × y + x। যেমন ধরেন 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা 52। আচ্ছা, এই 52টা হইল কিভাবে করে? আমরা দেখতেছি এককের স্থানে 2 আর দশকের স্থানে 5, তখন এই 52কে আমরা কীভাবে করে, আসলে 52টা হইল কীভাবে করে? এককের স্থানে 2, সামনে যোগ চিহ্ন, দশক মানে 10 গুণ দশকের স্থানে 5 আছে, তাহলে এককের স্থানে 2, দশকের স্থানে 5, তাহলে সংখ্যাটা আসলে এইভাবে করে হবে এককের স্থানে 2 যোগ 10 গুণ দশকের স্থানের অঙ্ক, তাহলে এই যে 50 যোগ 2 আলটিমেটলি আমরা 52 পাই। একই রকমভাবে আমরা যদি বলি এককের স্থানে x আর দশকের স্থানে y আছে, তখন সংখ্যাটা কিভাবে করে আমরা লিখব? সংখ্যাটা লিখবো এইভাবে। আমরা সংখ্যাটা পাবো কিভাবে করে? একক স্থানের অঙ্কটা, তার সামনে যোগ চিহ্ন, দশকের কারণে 10 গুণ দশকের স্থানের অঙ্কটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোনো একটা সংখ্যার 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার এককের স্থানে x আছে, দশকের স্থানে y আছে, তখন আমি সংখ্যাটা পাবো কিভাবে করে? সংখ্যাটা আমি পাবো এককের স্থানের অঙ্ক যোগ 10 গুণ দশকের স্থানের অঙ্ক। তাহলে এই হচ্ছে সংখ্যাটা 10y + x। 10y + x, এটা হচ্ছে সংখ্যাটা আলটিমেটলি 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তো আমাদেরকে প্রশ্নে বলতেছে যে আপনারা যে কেবিনের যাত্রী সংখ্যা জানেন 9 জন, এই 9 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটা সংখ্যার অঙ্কদ্বয় এর যোগফল। অঙ্কদ্বয়ের যোগফল বলে নাই ওই সংখ্যার যোগফল। সংখ্যা তো একটাই, ওইটা বলে নাই, বলছে ওই সংখ্যাতে ব্যবহার করা 2টা অঙ্ক, তাদের যোগফল হচ্ছে ওই সংখ্যাটা 9। কেবিনের যাত্রী সংখ্যা যে 9 জন, এই 9 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটা সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল। অর্থাৎ, যেমন আপনাদেরকে আমি একটু বোঝানোর স্বার্থে একটু বলে ফেলি, অনুগ্রহ করে কেউ কিছু মনে করেন না। মনে করেন
আমি লিখলাম 49, না 49 লিখবো না, 49 লিখবো না, 49 লিখবো না, এটা তো হয় না। আমি লিখলাম 27। আচ্ছা 2 আর 7 যোগ করলে কত হয়? 2 আর 7 যোগ করলে 9 হয় কিনা বলেন? তাহলে 27 এটা কি 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা না? 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, কিন্তু এটার মধ্যে থাকা যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোর যোগফল কি 9 কিনা? 72 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, কিন্তু এটার মধ্যে থাকা যে অঙ্কগুলো তাদের যোগফল কত? তাদের যোগফল কিন্তু 9। মূলত আমাদের প্রশ্নে এটা বলছে যে কেবিনের যাত্রী সংখ্যা যেটা, এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটা সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফলের সমান। 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটা সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফলের সমান। আশা করি এখন ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, তো এখন আমরা তো আর সংখ্যা জানি না, এখানে যেমন 27 72 ধরলাম, আমরা কি অঙ্কের ভিতরে গিয়ে ধরে ফেলতে পারবো? ধরি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা 72, একে ধরা যাবে? যাবে না, চলকের মাধ্যমে করতে হবে। তাহলে চলকের মাধ্যমে করতে গেলে আমরা বললাম এককের স্থানে এক্স আর দশকের স্থানে ওয়াই। তাহলে এককের স্থানের অঙ্ক এক্স, দশকের স্থানের অঙ্ক ওয়াই। তাহলে এই দুইটা অঙ্ককে যদি আমরা যোগ করি, এই দুইটা অঙ্ককে যদি আমরা যোগ করি তাহলে 9 হবে, এটা তারা বলছে। এবার বলছে যে অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, এককের স্থানের অঙ্ক আর দশকের স্থানের অঙ্ক তারা যদি স্থান বিনিময় করে, জায়গা পাল্টায়, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার মধ্যে একক এবং দশকের স্থানের এই অঙ্ক দুইটা যদি জায়গা বিনিময় করে, তাহলে নতুন যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটি হচ্ছে প্রদত্ত সংখ্যা হতে 45 কম। আমি একটু বুঝাই বলি। এককের স্থানের অঙ্ক আর দশকের স্থানের অঙ্ক স্থান পাল্টাবে, তাহলে 10x প্লাস ওয়াই, 10x প্লাস ওয়াই, এটি হবে এই সংখ্যাটার চাইতে 45 কম। এককের স্থানের অঙ্ক, দশকের স্থানের অঙ্ক যদি তারা তাদের জায়গাটা পরিবর্তন করে, তাহলে নতুন যেই সংখ্যাটা পাওয়া যাবে এইটা আগের এই সংখ্যার চাইতে 45 কম হবে। এটাই তারা বুঝাইতে চাইছে যে অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, তাহলে নতুন যেই সংখ্যাটা পাওয়া যায় এটি আগে থেকে যেই সংখ্যাটা আমরা পেয়েছি সেটা হতে 45 কম হয়। তার মানে এটা 45 ছোট, এইটার চাইতে এটা 45 ছোট, এইটার চাইতে এইটা 45 কম। আচ্ছা, আমি যদি দুই পক্ষকে সমান করতে চাই আমি কি করব? এটাকে যদি আমি 45 বাড়ায় দেই, এটাকে যদি আমি 45 বাড়ায় দেই, আমি একটু এইদিকে লিখি, হ্যাঁ আমি একটু এইদিকে লিখি, সেটা হচ্ছে একটু এইদিকে লিখি 10y প্লাস এক্স আর 10x প্লাস ওয়াই। এটা হচ্ছে প্রথমে আমি যেই সংখ্যা লিখছি 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, যদি তার অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করি তাহলে নতুন সংখ্যা এইটা। তারা বলতেছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যেই সংখ্যাটা পাওয়া যায় এটি প্রদত্ত সংখ্যা মানে আগের যে সংখ্যাটা এটার চাইতে 45 কম, তার মানে এটা 45 ছোট। তাহলে আমি যদি দুই পক্ষ সমান করতে চাই তাহলে আমি 45 যোগ করে দিব, তাহলে দুই পক্ষ সমান হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত সমান ছিল না, এতক্ষণ পর্যন্ত সমান ছিল না, এটা বড় ছিল এটা ছোট ছিল, এটা বড় এটা ছোট, কিন্তু আমি যেই মাত্র এইটার সাথে 45 যোগ করে দিলাম, উভয় পক্ষ সমান হয়ে গেছে। তখন অঙ্কের ক্যালকুলেশন করলে আমরা রেজাল্ট পেয়ে যাব, সামনের দিকে আগাইতে পারবো। আমাদেরকে বলছে সংখ্যাটি নির্ণয় করো। কোন সংখ্যা? সর্বপ্রথম যেই সংখ্যার কথা বলা হচ্ছে সেটা, সর্বপ্রথম যেই সংখ্যার কথা বলা হচ্ছে সেটা। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা বুঝে দিকে অনেক কথা বলা হয়েছে, আমি এখন একটু সংক্ষেপে প্রশ্নটা পুরোটা আরেকবার একটু বলে দিই। যদি কেবিনের যাত্রী সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হয়, 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটা সংখ্যাকে আমি ধরলাম এককের স্থানে এক্স আর দশকের স্থানে ওয়াই, তাহলে এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। এককের স্থানের অঙ্ক এবং দশকের স্থানের অঙ্ক তাদের যোগফল হচ্ছে এই কেবিনের যাত্রীর সংখ্যার সমান। যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, অর্থাৎ এই সংখ্যাটার অঙ্কগুলো যদি স্থান বিনিময় করে, অর্থাৎ ওয়াইয়ের জায়গায় এক্স বসবে, এক্সের জায়গায় ওয়াই, তাহলে নতুন যেই সংখ্যাটা পাওয়া যায় এটা আগের সংখ্যার চাইতে 45 কম হয়। নতুন যে সংখ্যাটা পাওয়া যায় এটা আগের সংখ্যাটা চাইতে 45 কম হয়। তাহলে আমি একটা কাজ করি, কাজটা হলো, তাহলে আমরা যে কাজটা করব যে এটা হচ্ছে আগের সংখ্যাটা, এটা হচ্ছে নতুন সংখ্যাটা, তো নতুন সংখ্যাটা তো ছোট, এটার চাইতে নতুন সংখ্যাটা ছোট। কত ছোট? 45 ছোট। যেহেতু 45 ছোট তাহলে আমি 45 দিয়ে দিই, ওকে বাড়াই দিই, তাহলে দুই পক্ষ সমান হয়ে যাবে।
তখন আমরা অঙ্কটা যখন সামনের দিকে আগাবো এক্স আর ওয়াই এর মান আমাদের সামনে চলে আসবে। তো চলেন আমরা এখন অঙ্কটার সমাধান করি। সবসময় অঙ্ক করার আগে প্রশ্ন বোঝাটা হচ্ছে মেইন জিনিস। আমরা যদি প্রশ্ন ভালো করে বুঝে যাই অঙ্কের সমাধান সহজে করতে পারবো। আর যদি প্রশ্ন না বুঝি আমি অঙ্কের সমাধান কেমনে সামনের দিকে আগাবো? বলেন কেমনে সামনের দিকে আগাবো? আচ্ছা, তো দেখেন যে এই বিষয় আমরা লিখলাম যে ধরি একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই, তাহলে সংখ্যাটা হবে 10y প্লাস এক্স। সংখ্যাটি হবে 10y প্লাস এক্স। যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করে তখন নতুন সংখ্যাটা হবে 10x প্লাস ওয়াই। এটা কিন্তু আসল সংখ্যা না, আসল সংখ্যা এইটা। যদি আমরা অঙ্কদ্বয় স্থান বিনিময় করি তখন নতুন করে এইটা আসবে আমাদের সামনে। খ নং হতে পাই কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। তো শর্ত মতে মানে প্রশ্নে যেই শর্ত দিছে, গ নাম্বার প্রশ্নে যেই শর্ত দিছে সেখানে বলা আছে সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল 9। সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল 9, তাহলে অঙ্কদ্বয়ের যোগফল 9-এর সমান। আমরা এটাকে একটা সমীকরণ নাম্বার দিলাম x প্লাস ওয়াই ইকুয়াল টু 9। আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম, ওকে ফাইন। এবার আমাদেরকে বলছে এই যে সংখ্যাটি যদি তার অঙ্কদ্বয় স্থান বিনিময় করে তাহলে নতুন যেই সংখ্যাটা পাওয়া যায় এটি প্রদত্ত সংখ্যা হতে 45 কম, তাহলে এর সাথে 45 যোগ করে দিলে দুই পক্ষ পরস্পর সমান হয়ে যাবে। তাহলে 45 যোগ করে দিলাম, পরস্পর সমান হয়ে গেল। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটা কাজ করি যে এই যে 45 সে যদি এই পাশে আসে তাহলে -45, আর 10y ওই সাইডে চলে যাক। এই যে দেখেন আমি একটু লিখে দেখাই 10y ওই সাইডে গেলে -10y, আর প্লাস এক্স ওই সাইডে গেলে -x। এখন দেখেন -45, 10x -x তাহলে 9x, প্লাস ওয়াই -10y -9y। এটাই এখানে লেখা হইল যে 9x - 9y ইকুয়াল টু -45। এটাই লেখা হয়েছে, এই যে এটাই লেখা হয়েছে, আমি করে দেখাইলাম। এই যে 2 নং হতে পাই, এই যে 2 নং হতে পাই 9x - 9y ইকুয়াল টু -45। ওকে ফাইন। এটাকে আমরা নতুন করে একটা সমীকরণ নাম্বার দিলাম 3 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ x প্লাস ওয়াই ইকুয়াল টু 9, 3 নং সমীকরণ 9x - 9y ইকুয়াল টু -45। প্রিয় শিক্ষার্থীরা আবারও বলতেছি x প্লাস ওয়াই ইকুয়াল টু 9, 9x - 9y ইকুয়াল টু -45। 1 নং সমীকরণেও সমান চিহ্নের একই পাশে x এবং y অবস্থান করতেছে। 3 নং সমীকরণেও সমান চিহ্নের একই পাশে x এবং y অবস্থান করতেছে। তাহলে আমরা এই মুহূর্তে 1 নং আর 3 নং সমীকরণকে নিয়ে কাজ করতে পারি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি মাঝখান থেকে 2 নং সমীকরণের লাইনটাকে একটু মুছে দেই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা এই তো, তাহলে আমি 2 নংয়ের লাইনটা মুছে দিয়েছি। আপনারা আবার পরীক্ষা খাতায় কেটে দিয়েন না, আমি যদি একটু ফ্রেশ করলাম যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়, এই আর কি, আর অন্য কোনো উদ্দেশ্য নেই। আপনারা আবার পরীক্ষাতে টান দিয়ে কেটে দিয়েন না। তো 1 নং সমীকরণ x প্লাস ওয়াই ইকুয়াল টু 9, 3 নং সমীকরণ 9x - 9y ইকুয়াল টু -45। তো যেহেতু দুইটা চলক, এটাকে আমরা অপনয়ন পদ্ধতিতে অঙ্কটা করতে পারি। অপনয়ন পদ্ধতি সেটি হচ্ছে যে কোনো একটা চলককে অঙ্ক থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আরেকটা চলক অঙ্কের মধ্যে রয়ে যাবে, তার রেজাল্ট বের হয়ে যাবে, আর এটার মাধ্যমে যে বাদ গেছিল তার রেজাল্টও চলে আসবে। তো আমরা যদি এখানের মধ্যে টার্গেট করি যে আমরা y এর সামনে প্লাস আর y এর সামনে মাইনাস, তো y কে বাদ দিয়ে দিব। y এর সামনে প্লাস, y এর সামনে মাইনাস, তো y কে বাদ দিব। তো বাদ দিতে হলে তাকে সমান করতে হবে। আপনি বাদ দিতে চাচ্ছেন না, একেবারে বাদ দিতে চাচ্ছেন না, তাহলে তো সমান করতে হবে। তো আগে সমান করলে এরপরে নয় বাদ দিতে পারবেন। এখানে প্লাস ওয়াই আর এখানে -9y, এটা তো পুরোপুরি বাদ যাবে না। তো আমি যদি কোনোভাবে এই y এর সামনে 9 আনতে পারি তাহলে +9y -9y, তখন না হয় এরা বাদ যাবে। তাহলে আপনাকে তো আগে তো সমান করতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, 1 নং সমীকরণকে 9 দিয়ে গুণ করব। 1 নং সমীকরণকে 9 দিয়ে গুণ করব। তাহলে 1 নং সমীকরণকে 9 দিয়ে গুণ করলে 9x + 9y ইকুয়াল টু 81। 1 নং সমীকরণকে 9 দিয়ে গুণ করব।
3 নং সমীকরণকে কোনো গুণটুন করা লাগবে না, কারণ এটা যা আছে এইভাবেই থাকুক। আমার উদ্দেশ্য ওয়াইকে বাদ দিয়ে দিতে চাচ্ছি, তাহলে +9y -9y মিলে যাবে, তাই না? তাহলে 1 নং সমীকরণের উভয় পক্ষকে 9 দিয়ে গুণ, এরপরে তার সাথে 3 নং সমীকরণ যোগ। 1 নং সমীকরণের উভয় পক্ষকে 9 দিয়ে গুণ, তারপর তার সাথে 3 নং সমীকরণ যোগ। তাহলে দেখেন 1 নংকে 9 দ্বারা গুণ করে 3 নংয়ের সাথে যোগ করে পাই। ওকে, তাহলে আমরা এখন কি করলাম? এই যে 9x + 9y = 81, 9x - 9y = -45। এটা কিন্তু 1 নং সমীকরণকে 9 দিয়ে গুণ করার পরের অবস্থা, আর এটা হচ্ছে 3 নং সমীকরণটা। তো যোগ করার কথা বলছি, তাহলে দেখেন 9x যোগ করলে 18x, 9y আর -9y যোগ করতে গেলে এরা বাদ পড়ে যাবে, +81 - 45 যোগ করতে গেলে যোগ বিয়োগ করে 36 বের হবে। তো x এর মান বের করতে চাই, 18 ওই সাইডে গিয়ে ভাগ হবে, 18 দিয়ে 36কে ভাগ করলে 2 হয়, x এর মান আসছে 2। x এর মান কত আসছে? 2। তো এই যে x এর মান 2 আসলো, y এর মান বের করা যাবে না এখন? হ্যাঁ, অবশ্যই। আমরা যদি 1 নং সমীকরণে y এর মান বসাই দিই, এই যে 1 নং সমীকরণ, আমরা x এর মান বের করছি 2, 1 নং সমীকরণে যদি x এর মান বসাই দিই তাহলে y এর মান চলে আসবে। তাহলে y এর মান চলে আসবে, এই 2 ওই সাইডে যাবে, তাহলে -2, তাহলে y এর মান আমাদের সামনে আসলো 7। y এর মান কত আসলো? 7। x এর মান 2, y এর মান 7। তাহলে x এর মান আর y এর মান যখন পেয়ে গেছি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে অঙ্কের শুরুতে লিখছিলাম সংখ্যাটি হলো 10y + x, এই মুহূর্তে আমরা y এর মান জানতে পারলাম 7 আর x এর মান জানতে পারলাম 2। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? 70 + 2 = 72। তার মানে সংখ্যাটা হচ্ছে 72। 2 অঙ্ক বিশিষ্ট যেই সংখ্যা নিয়ে এতক্ষণ যাবৎ কথাবার্তা বলা হলো, সেই সংখ্যাটা হচ্ছে 72। এই যে 72, আসলে আমরা এটা এখন একটু মিলাই দেখাই, প্রমাণটা বুঝলে এটা আর মাথার মধ্যে বসে ভালো মতো। এই যে 72 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এটার অঙ্কদ্বয়ের যোগফল, এই যে 7 + 2, অঙ্কদ্বয়ের যোগফল 9। এই 9 হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা। তাহলে কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফলের সমান। এবার এই সংখ্যাটির অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, একক যদি দশকের জায়গায় যায় আর দশক যদি এককের জায়গায় যায়, তাহলে হবে 27। সংখ্যাটার অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে তাহলে কত হবে? 27। আচ্ছা, এই 27 কিন্তু 72-এর চাইতে 45 কম। 27 কিন্তু 72-এর চাইতে 45 কম। তাহলে আমি যদি 27-এর সাথে 45 যোগ করি, তাহলেই তো দুই পক্ষ সমান হয়ে যায়। তাহলে তো দুই পক্ষ সমান হয়ে যায়। 72 সমান 27 যোগ 45। তাহলে 27 হচ্ছে 72-এর চাইতে 45 কম। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের তারা বলছিল সংখ্যাটা নির্ণয় করো। আমরা সংখ্যাটা নির্ণয় করলাম যে x এর মান 1 নংয়ে বসাইলে y এর মান পাওয়া যায়। এখন সংখ্যাটা হচ্ছে, প্রথমবার যেই সংখ্যাটা নিয়ে আমরা কথা বলছি সেটা 10 × y + x, মান বসাই দিলে 72 বের হয়। এটা হচ্ছে সেই সংখ্যাটা। তো প্রিয় শিক্ষার্থীরা, কুষ্টিয়া জেলা স্কুলে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যখন খুশি তখন প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তাদের সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।